আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাই আবারও এসআর স্টাডি নিস্ট ইউটিউব চ্যানেলে। আজ আমি আবারও ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 2 জীবনের প্রবাহমানতা নিয়ে হাজির হয়েছি। এর আগে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা ইউটিউবে অলরেডি আপলোড হয়ে গেছে। যদি না তোমরা কেউ দেখে থাকো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা যেমন স্কুল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই সমান গুরুত্ব বহন করে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থীদের জন্য। তাই উভয় ধারার শিক্ষার্থীদের জন্য এই পাঠটি মনোযোগ সহকারে বোঝা জরুরি। তো প্রথমে তোমরা একটু ভাবো, আমরা আজ যেভাবে পৃথিবীতে আছি, আমাদের আগে আমাদের বাবা মা ছিলেন, তাদের আগে দাদা দাদি ছিলেন, এভাবে মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে পৃথিবীতে টিকে আছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই ধারাবাহিকতা বজায় থাকে? কিভাবে বাবা মায়ের গায়ের রং, চোখের রং বা চুলের ধরন সন্তানের মধ্যে চলে আসে? জীবনের প্রবাহমানতা এই টপিকের মাধ্যমে আজ এর রহস্য আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই জানি জীবনের প্রবাহমানতা কি, এই জিনিসটা কি, এই সম্পর্কে আমরা একটু দেখি। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জীবের বৈশিষ্ট্য সঠিকভাবে পৌঁছে যাওয়াকে জীবনের প্রবাহমানতা বলে। এটা কিসের মাধ্যমে সম্ভব হয়? ডিএনএ ও জিনের মাধ্যমে। ডিএনএর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার হচ্ছে কোষ বিভাজন ও কোষচক্র। প্রথমে পড়ি কোষ বিভাজন কি। কোষ বিভাজন কাকে বলে? একটি কোষ ভাগ হয়ে দুই নতুন কোষ তৈরি হলে তাকে কোষ বিভাজন বলে। ঠিক আছে, এটা হচ্ছে কোষ বিভাজন। এবার প্রত্যেকের কাজ থাকে, আমি এর আগে বলেছি। তো কোষ বিভাজনের কাজটা কি? দেহের বৃদ্ধি হয়, ক্ষত সারায়, আর নতুন জীব সৃষ্টি করে ইত্যাদি। এবার হচ্ছে কোষচক্র। কোষচক্র কি? একটা কোষের জন্ম থেকে শুরু করে বিভাজনের মাধ্যমে দুই নতুন কোষ তৈরি হওয়া পর্যন্ত যে ধারাবাহিক প্রক্রিয়া চলে তাকে কোষচক্র বলে। এক কথায় বলতে গেলে কোষের জীবনচক্রকে কোষচক্র বলে। এটা মনে রাখবে। বিজ্ঞানী ফ্লেমিং 1880 খ্রিস্টাব্দে সালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। এরপর হচ্ছে কোষচক্র। এই যে কোষচক্রটা এক্ষুনি পড়ালাম, এই কোষচক্র সাধারণত দুই ভাগে বিভক্ত। এটা হয়তো তোমাদের বইতে দেওয়া নেই, তাও এগুলো জেনে রাখো। একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এমফেজ। এবারে ইন্টারফেজ আর এমফেজ কি এত ডিটেলসে জানার দরকার নেই, জাস্ট এইটুকুনি কি জেনে রাখো কোষচক্র সাধারণত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে এমফেজ। এরপর কি আছে? এরপর আছে ক্রোমোজোম। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হলো কোষের ভিতরে থাকা এমন একটা জিনিস যা আমাদের শরীরে সব বৈশিষ্ট্যের তথ্য বহন করে। যেমন বইয়ের ভিতরে গল্প লেখা থাকে, তেমনি ক্রোমোজোমের ভিতরে আমাদের শরীরের তথ্য লেখা থাকে। অবস্থান কোথায় অবস্থান করে? ঠিক আছে, নিউক্লিয়াসের ভিতরে এর অবস্থান। এটা মনে রাখবে, মানুষের শরীরে মোট 46টি ক্রোমোজোম থাকে। কটা? 46টি। পরে গেলে হয়তো আমরা পেয়ে যাব, তো আমি আগে বলে রাখলাম। এবার ক্রোমোজোম কিভাবে তৈরি হয়? এই যে এখানে রয়েছে ক্রোমোজোম কিভাবে তৈরি হয়, সেটা আমরা সহজভাবে, বই একটু কঠিনভাবে দেওয়া আছে, আমরা সহজভাবে জানার চেষ্টা করব।
আমাদের কোষের ভিতরে ডিএনএ থাকে। আমি আবারও বলছি, ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হলো খুব লম্বা সুতোর মতো একটা জিনিস। এই ডিএনএ একা থাকে না, যা ছোট ছোট প্রোটিন গায়ে জড়িয়ে থাকে, তখন এটা পাতলা সুতোর মতো হয়ে যায়। আর এটাকেই আবার ক্রোমাটিন বলে। পরীক্ষার খাতায় প্রশ্ন আসে, হ্যাঁ, ক্রোমাটিন 2 নম্বরের একটা দিয়ে দিতে পারে, ক্রোমাটিন। আচ্ছা, যখন কোষ ভাগ হবে অর্থাৎ কোষ বিভাজন হবে, তখন এই সুতো আরও বেশি পেঁচিয়ে ছোট হয়ে মোটা হয়ে যায়, আর এই গঠনই হলো ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কিভাবে তৈরি হয় আশা করি বুঝতে পেরেছো। আমি আর একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। ধরো একটা লম্বা সুতোকে বারবার যদি আমরা পেঁচাই, ঠিক আছে, সুতোটা কি হবে, সুতোটা মোটা হবে আর কি হবে, আস্তে আস্তে ছোট হবে, ঠিক আছে। ঠিক তেমনই ডিএনএ পেঁচিয়ে মোটা হয়ে সেটাই হচ্ছে ক্রোমোজোম। এই যে এবার হচ্ছে জিন, ডিএনএ হয়ে গেল, এবার হচ্ছে জিন সম্পর্কে আমরা একটু পড়ি। প্রথমে আমরা জানি, এখানে লেখা আছে যেহেতু জিন কোথায় থাকে, আমরা প্রথমে জিন জিনিসটা কি সেটা জানি। ডিএনএ নির্দিষ্ট অংশ যা বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে জিন বলে। এবার জিনের অবস্থান হচ্ছে, জিন থাকে ডিএনএর ভিতরে, ঠিক আছে, আর ডিএনএ থাকে ক্রোমোজোমের ভিতরে, আর ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে। ভালো করে বোঝার চেষ্টা করো এটা। এখানটা একটু সবাই গুলিয়ে দেয়, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আবারও বলছি, জিন থাকে ডিএনএ এর ভিতরে, আর ডিএনএ থাকে ক্রোমোজোমের ভিতরে, আর ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভিতরে। হয়তো অনেকেই বুঝতে পারবে না, আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরো একটা আলমারি আছে, আলমারিটাকে তোমরা নিউক্লিয়াস ভাবো, আর আলমারির ভিতরের বই আছে, সেই বইগুলো হচ্ছে ক্রোমোজোম, ঠিক এই যে ক্রোমোজোম, হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করো। আর বইয়ের ভিতরের যে পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠাটাকে ডিএনএ ধরো, আর পৃষ্ঠার যে লাইন আছে, প্রত্যেকটা পৃষ্ঠার এই যে, যেমন এই পৃষ্ঠার এই যে লাইনগুলো রয়েছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে জিন। যদি ওই ভাষাতে বলতে চাই তাহলে কি হলো, তাহলে একটা আলমারি আছে, সেই আলমারিটা হচ্ছে কি নিউক্লিয়াস, তাহলে আলমারির ভিতরে যে বই আছে সেটা হচ্ছে ক্রোমোজোম, বইয়ের ভিতরে যে পৃষ্ঠা আছে সেটা হচ্ছে ডিএনএ, আর পৃষ্ঠার একটা লাইন এক একটা লাইন হচ্ছে জিন। আশা করি বুঝতে পেরেছো, কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবার ক্রোমোজোমের আবার প্রকারভেদ আছে, হ্যাঁ, এই যে ক্রোমোজোমের এখানে প্রকারভেদ রয়েছে। মানবদেহে মোট, আমি আগেও বলেছি এখানেও রয়েছে, হ্যাঁ, মানবদেহে মোট 46টি ক্রোমোজোম থাকে, তথা 23 জোড়া। কত জোড়া? 23 জোড়া। এখানে লেখা আছে যে 46টি অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে। এইগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? এইগুলোকে প্রধানত 2 ভাগে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। হ্যাঁ, এখানে পেয়ে যাব আমরা, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই যে একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। হ্যাঁ, এই নামটা মনে রাখবে, সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। পরীক্ষার খাতায় যদি অ্যালোজোম দিয়ে দেয় তখন তোমরা বলবে যে অ্যালোজোম আবার কি, আমরা তো পড়ি নাই, আমরা তো সেক্স ক্রোমোজোম পড়েছি, অটোজোম পড়েছি। তো যার যটা নাম থাকবে সেই নামগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে। তাহলে এবার আমরা দেখি প্রথমে অটোজোম সম্পর্কে। হ্যাঁ, মোট 22 জোড়া অর্থাৎ 44টি। অটোজোম কটা? অটোজোম হচ্ছে 22 জোড়া অর্থাৎ 44টি। হ্যাঁ, অর্থাৎ 44টি। দেহে সাধারণত বা শারীরিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, যেমন হচ্ছে বলতে গেলে চোখের রং, চুলের ধরন, ত্বকের রং, এই যে ইত্যাদি, এগুলো নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রে 22 জোড়া
একই রকম, ঠিক আছে, এটা মনে রাখবে, ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে 22 জোড়া কিন্তু একই রকম। কজোড়া? 22 জোড়া। আর এক জোড়া হচ্ছে আলাদা, এক জোড়া আলাদা। এবার হচ্ছে সহজভাবে বলতে গেলে বলা যায় যে লিঙ্গ ছাড়া বাকি সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে অটোজোম বলে, ঠিক আছে। এবার হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম হচ্ছে মোট এক জোড়া। তাহলে এর আগে যদি 22 জোড়া হয়ে যায় তাহলে আর এক জোড়া পড়ে থাকবে, কারণ মোট তো 46টি, অর্থাৎ 23 জোড়া। তাহলে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক জোড়া, অর্থাৎ দুটি, অর্থাৎ দুটি। তাহলে লিঙ্গ নির্ধারণ করে, এর কাজ কি? এর কাজ হচ্ছে মানে এটা লিঙ্গ নির্ধারণ করে। এবার মানুষের ক্ষেত্রে হচ্ছে ফিমেল যদি হয়, সে যদি মেয়ে হয়, হ্যাঁ, এটা হচ্ছে এক্স এক্স, আর হচ্ছে মেল হলে হচ্ছে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। এবার হচ্ছে গ্যামেট অনুযায়ী, এবার গ্যামেট অনুযায়ী আমরা একটু দেখে নিই। এই যে এখানে আছে, এই যে হেমোগ্যামেট আর হেটেরোগ্যামেট, এগুলো আমরা একটু দেখি। এবার গ্যামেট অনুযায়ী হচ্ছে স্ত্রী গ্যামেট সবসময় এক্স বহন করে, স্ত্রী গ্যামেট হচ্ছে সব সময় এক্স বহন করে, তাই স্ত্রীকে বলা হয় হেমোগ্যামেট। কি বলা হয়? এই তো হেমোগ্যামেট। তাহলে কেন বলা হয়? কারণ স্ত্রী সব সময় এক্স বহন করে। আর হচ্ছে পুরুষ গ্যামেট দুই ধরনের, এক্স ওয়াই দুই ধরনের এ বহন করে, তাই পুরুষকে কি বলা হয়? তাই পুরুষকে হেটেরোগ্যামেট বলা হয়। কি বলা হয়? এই যে হেটেরোগ্যামেট বলা হয়। আর একটা কথা মনে রাখো, যদি শুক্রাণু এক্স দেয়, ঠিক আছে, যদি শুক্রাণু এক্স দেয় তাহলে সন্তান হবে এক্স এক্স, অর্থাৎ মেয়ে হবে। আর যদি শুক্রাণু ওয়াই দিয়ে দেয় তাহলে কি হবে? সন্তান হবে এক্স ওয়াই, তাহলে সেটা হবে ছেলে। আশা করি বুঝতে পেরেছ। এবার হচ্ছে ক্রোমাটিড। হ্যাঁ, এবার হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা, তো এখানে একটা এগুলো পড়ে নেবে একটু। হ্যাঁ, জাস্ট এগুলো একটু দেখে রাখবে, খালি একদম ছাড়া ভালো নয়, একটু চোখ বুলিয়ে রাখবে, এই ছকগুলো মুখস্থ করবে। এবার হচ্ছে ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোমের গঠনের মধ্যে আছে কি? ক্রোমাটিড, হ্যাঁ, আছে সেন্ট্রোমিটার, তারপর আছে পি আর্ম ও কিউ আর্ম, হ্যাঁ, টেলোমিটার ইত্যাদি। তো প্রথমে আমরা এই ক্রোমাটিড সম্পর্কে দেখি। বিভাজনের সময় একটি ক্রোমোজোম সাধারণত দুইটি সমান অর্ধে থাকে, এইগুলো সিস্টার ক্রোমাটিড বলা হয়। ওইগুলোকে কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। পরীক্ষার খাতায় পড়ে যায় 2 নম্বরের সিস্টার ক্রোমাটিড। প্রতিটি ক্রোমাটিডে একটি করে ডিএনএ থাকে। এবার হচ্ছে সেন্ট্রোমিটার, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার। দুটি ক্রোমাটিডকে যুক্ত করে রাখা সংকুচিত অংশ হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এবার হচ্ছে স্পাইন্ডাল ফাইবার এখানে যুক্ত থাকে। আর সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আবার ক্রোমোজোমের বিভিন্ন ধরন হয়, ঠিক আছে। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, একটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, একটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক হচ্ছে মানে মাঝে অবস্থান, ঠিক আছে, মাঝখানে থাকে। সাবমেটা হচ্ছে মাঝের একটু পাশে, আর অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে প্রায় এক প্রান্তে, আর টেলোসেন্ট্রিক হচ্ছে একদম প্রান্তে। বইয়ে হয়তো খুব কঠিনভাবে দেওয়া আছে, আমি খুব সহজে বোঝাচ্ছি। এরপর হচ্ছে পি আর্ম ও কিউ আর্ম। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমকে 2 বাহুতে ভাগ করে। কয় বাহুতে? 2 বাহুতে। একটা হচ্ছে ছোট বাহু, যাকে পি আর্ম আর বলা হয়, আর বড় বাহু, যাকে কিউ আর্ম বলা হয়। তারপরে হচ্ছে টেলোমিয়ার। ক্রোমোজোমের 2 প্রান্তের সুরক্ষামূলক অংশই হচ্ছে টেলোমিয়ার। ডিএনএকে রক্ষা ও জোড় লেগে যাওয়া থেকে রক্ষা করে, এর কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে
ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হচ্ছে প্রধানত 3টি, ঠিক আছে? এটাই মনে রাখবে, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান প্রধানত 3টি। একটা হচ্ছে প্রোটিন আছে, আর ডিএনএ আছে, আর আরএনএ আছে, ঠিক আছে? তাহলে ডিএনএর ফুল ফর্ম যদি হয় ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা এখানটাতে একটু দেখে রাখবে, জাস্ট এগুলো একটু রিডিং পড়ে নেবে। এখানে তেমন আর কিছু নাই, জাস্ট এগুলো ছেড়ে দেবে না, রিডিং পড়ে নেবে, এগুলো একটু রিডিং পড়ে নেবে। এই যে এইটা করে রাখবে, ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য, ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য। পরীক্ষায় প্রায় এই প্রশ্নটা দিয়ে দেয়। তো আজ এই পর্যন্তই থাক, পরবর্তীকালে আবার ক্লাস দেব। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো, কারণ তোমাদের লাইক, কমেন্ট আর শেয়ার আমাদের ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে তোলে। আর এগুলো দিতে গেলে তো টাকা পয়সা দরকার হয় না, তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যেও। দেখা হবে পরের ভিডিওতে।